শপথ গ্রহণের সাথে সাথে বিএনপি সরকারের হিসাব নিকাশ এলোমেলো। দর্শক, বিএনপি কঠিন চাপের মধ্যে পড়েছে, জামাত খেলা জমিয়ে দিয়েছে। সোমবার সাংবাদিক জুলকারনাইন শাহের বললেন, অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ দুইজন উপদেষ্টা 16 ফেব্রুয়ারি দেশ ত্যাগ করতে পারেন বলে তাদের ঘনিষ্ঠ মহলের বরাতে জানা গেছে। দর্শক, ব্রেকিং নিউজ। সেনাপ্রধানের যে ঘোষণায় রাজনীতি তোলপাড়, আর বিএনপি জামায়াতকে নিয়ে ইন্টারন্যাশনাল খেলা শুরু। দর্শক, বিষয়টি বিস্তারিত জানতে না টেনে দেখুন সম্পূর্ণ ভিডিওটি। শপথ গ্রহণের সাথে সাথে বিএনপি সরকারের হিসাব নিকাশ এলোমেলো। দর্শক, বিএনপি কঠিন চাপের মধ্যে পড়েছে, জামাত খেলা জমিয়ে দিয়েছে। দেশ এক ভিন্ন পরিস্থিতির দিকে যেতে পারে, এক জটিল সাংবিধানিক সংকটের দিকে যেতে পারে, যেটা পুরো সরকারকে প্রশ্নবিদ্ধ করতে পারে, লেজিটিমেসি ক্রাইসিসে ভোগার প্রয়োজন হতে পারে। এমনকি অদূর ভবিষ্যতে কোর্টের কোনো রায় অথবা নানানভাবে ডক্টর ইউনূস সরকার থেকে শুরু করে পুরো বিএনপির এই নতুন সরকার বিরোধী দল সবাই প্রশ্নবিদ্ধ হতে পারে। কোনোদিন যদি এই পরিস্থিতিতে আওয়ামী লীগ ফিরে আসতে পারে, বিএনপি যা কাম করা শুরু করেছে, বিএনপি সহ ইউনূস সরকার সহ সবাইকে ফাঁসির দড়িতে ঝুলাতে পারবে আইন অনুযায়ী। দর্শক, আপনারা জানেন যে শপথ অনুষ্ঠান হয়েছে, এমপিরা শপথ নিয়েছে, তারপর আমি কথা বলছি। সেখানে সংবিধান পরিষদের সদস্য হিসেবে শপথ নেবে কি নেবে না, এটা নিয়ে জটিলতা ছিল। প্রথমে মিডিয়াগুলো সেই ভোট কারচুপির মতো, রেজাল্ট ইঞ্জিনিয়ারিং এর মতো এখানে একটা ইঞ্জিনিয়ারিং করেছে। ভোটের দিন রাতে ভোটের ফলাফল আসছে, হঠাৎ করে ফলাফল আসছে না, এবং ফলাফল গণনা বা প্রকাশ করার আগেই বিভিন্ন জায়গায় মিডিয়াগুলো প্রচার করে দিচ্ছে যে বিএনপি জিতেছে, বিএনপি জিতেছে, বিএনপি জিতেছে। এর মানে ফলাফল ইঞ্জিনিয়ারিং এর পক্ষে মিডিয়াগুলো সচেতনভাবে পরিকল্পিতভাবে বৈধতা উৎপাদন করেছে আগে, তারপরে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে, জিতিয়ে দেওয়া হয়েছে। মামুনুল হকের ক্ষেত্রে, ইশরাকের ক্ষেত্রে, আরো বিভিন্ন জায়গায় এটা হয়েছে। মিডিয়াগুলো এই ঘৃণ্য আচরণ করেছে, এর ফল তাদেরকে টুমুরে পেতে হবে। এখনো সেম এই শপথ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে হবে, এটা জুলাই সনদের বাস্তবতা। এটা গণভোটে পাশ হয়েছে। সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়া মানে জুলাইয়ের সাথে গাদ্দারি করা, গণভোটের বিরুদ্ধে, গণরায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়া। কিন্তু বিএনপি বলছে যে না, আমরা শপথ নিব না, যেটা সুস্পষ্টভাবে জনগণের সাথে গাদ্দারি, একদম গাদ্দার, কোনো সন্দেহ নেই। এখানে তারা কি করলো, যে জামাতের ডাক্তার সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহেরের একটা বক্তব্য মিসকোট করে বিভ্রান্তি তৈরি করলো, যে জামাত নাকি বলেছে যে তারা বিএনপি যদি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেয় তারা একটাও শপথ নেবে না, অথচ এরকম কথা তিনি বলেননি। কেন ডাক্তার তাহেরের নামে এই কথা ছড়িয়ে দেওয়া হলো? যাতে বিএনপি যে জুলাইয়ের সাথে এবং গণভোটের সাথে গাদ্দারি শুরু করেছে, এটা যাতে ধামাচাপা পড়ে। কিন্তু না, বেশিক্ষণ থাকে নাই, জামাত ঘটনা ঘটিয়ে দিয়েছে। জামাত সংবিধান সংস্কার পরিষদ এবং জাতীয় সংসদ সদস্য দুইটা শপথই নিয়েছে। এখন দেখেন ক্রাইসিসটা কোন জায়গায় শুরু হল। বিএনপি শপথ নেয়নি, জামাত শপথ নিয়েছে। তাহলে বিএনপি ভবিষ্যতে শপথ নিলে কি না নিলে কি? যদি বিএনপি যে যুক্তিতে শপথ নেয়নি সেই যুক্তিতে জামাতের এনসিপি যারা নিয়েছে এটা অবৈধ হয়ে যায়। তো বিএনপি যদি ভবিষ্যতে শপথ নেয়, কার কাছে নেবে, কিভাবে নেবে? এবং এই শপথের ব্যবস্থাটা করেছে কিন্তু ইউনূস সরকার। তাহলে ইউনূস সরকারের সিদ্ধান্ত অবৈধ। তাহলে তারা যে নির্বাচন আয়োজন করেছে এটা কি বৈধ? সব মিলে কিন্তু পুরো পরিস্থিতি এলোমেলো হয়ে যায়। একদম পুরো দেশ, নির্বাচন, বর্তমান, ভবিষ্যৎ সব এলোমেলো হয়ে যায়। শুধু এটা মন মতো বিএনপি যে ঘটনা ঘটিয়েছে শপথ না নিয়ে, এতে যে সিচুয়েশন দাঁড়িয়েছে, একটা স্কোয়াড তৈরি হয়েছে যে জামা বিরোধী দল শপথ নিয়েছে আর সরকারি দল শপথ নেয়নি। তাতে যা তৈরি হয়েছে, তাতে পুরো পরিস্থিতি একটা সংকটের মধ্যে পড়েছে। সবাই লেজিটিমেসি ক্রাইসিসের মধ্যে আছে। এর মানে ডক্টর ইউনূস সরকারের যে সিদ্ধান্ত এবং গণভোটের যে রায় এবং জুলাই সনদ, এগুলোর প্রতি বিএনপির আস্থা নেই। এগুলো তারা বাধ্যতামূলক মনে করে না, যার ফলে তারা মনে করছে না। আচ্ছা দেখেন মজার বিষয়, তারা বলছে না এটা শপথ করাবেন স্পিকার বা ডেপুটি স্পিকার, এখানে সিইসি শপথ করাবেন, এটা আইনে নাই। হ্যাঁ, এটা ঠিক, আইনে নাই, সংবিধানে নাই। তাহলে তারপর আপনার শপথটা নিলেন কেন? এখন সারা দেশে জামাত, শিবির, এনসিপির লোকজন সোচ্চার হয়েছে, তারা প্রতিবাদ করছে। সাদিক ক্যান কঠিন প্রতিবাদ করেছে, এটা জুলাইয়ের সাথে সুস্পষ্ট গাদ্দারি। আসিফ মাহমুদ থেকে শুরু করে জুলাইপন্থী সবাই বিএনপি গাদ্দার বলছে, যে বিএনপি 24 ঘন্টায় জুলাইয়ের সাথে 2 নম্বরই শুরু করেছে, 24 ঘন্টা যেতে না যেতেই। হ্যাঁ, এটা বিএনপি করেছে। কিন্তু বিএনপিও জানে যে এই পথে তারা থাকতে পারবে না। ক্ষমতায় টিকে থাকতে হলে জুলাইয়ের সাথে গাদ্দারি করে ক্ষমতায় টিকে থাকতে পারবে না। তা এইখানে বিএনপি অবশ্যই সংবিধান সংস্কার পরিষদের সদস্য শপথ নিবে, একটু পরে নিবে, একটু জল ঘোলা করে নিবে। অলরেডি আমরা আমাদের যে সোর্স আছে বিএনপির সাথে যোগাযোগ করার,
সেখান থেকে যেটা জানতে পেরেছি যে না, বিএনপি নিবে, একটু ঘুরিয়ে খাবে। কি সাপোজ এই আপনারা শুনবেন যে স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচিত হয়ে গেছে, তারপরে বিএনপির যিনি স্পিকার হবেন তার কাছে এরা সংবিধান সংস্কার পরিষদের শপথ নেবে। আপনারা এই ঘুরিয়ে খেতে গেলে তাহলে তার কাছে নেবেন, তাহলে আপনারা যে নিয়েছেন ওইটা কি আবার নেবেন নাকি? এই যে এমপি হিসেবে নিয়েছেন সিইসির কাছে, এটা কোথায় পেলেন? স্পিকার ডেপুটি স্পিকার তো নাই। এদের বিএনপির আসলে মন চায় যে শিরিন শারমিনকে ফিরিয়ে আনতে। শিরিন শারমিনের হাতে যদি বিএনপি শপথ নিতে পারতো তাহলে খুশি হতো। এখানে সব মিলিয়ে পরিস্থিতি যা তৈরি হচ্ছে, এর ফল ভালো না। সামনে বিএনপিকে মাসুল গুনতে হবে। এখন সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে জামাত অলরেডি শপথ নিয়েছে, বিএনপিও নিবে এখন বিরোধিতা করলেও। নেয়ার পরে কি নতুন সংবিধান না এই সাংবিধানিক সংস্কার, কোনটা? এটা নিয়েও আরেক ঝামেলা করবে বিএনপি। এখানে দেখেন কঠিন ঝামেলা করবে বিএনপি, কোনো সন্দেহ নাই। কারণ বিএনপি বলছে না সংবিধান সংস্কার, কিন্তু কোর্টের রায় আছে, হাইকোর্টের, যে সংবিধানের মূলনীতি সংস্কার করা যায় না, সংশোধনও করা যায় না। কিন্তু জুলাই সনদে মূলনীতি পরিবর্তন করে দেওয়া হয়েছে, একদম মূলনীতি পরিবর্তন করে দেওয়া হয়েছে। তাহলে এখন কি দাঁড়ালো? আপনি মূলনীতি পরিবর্তন করছেন, ওইটা সংবিধান সংস্কার পরিষদ গ্রহণ করবে, তাহলে কি পুরনো সংবিধান থাকলো, সংবিধান সংস্কার হলো না নতুন সংবিধান হলো? নতুন সংবিধান হলো। নতুন সংবিধান না বললে আপনি সংবিধানের মূলনীতি পরিবর্তন করতে পারবেন না। তাহলে কি বিএনপি কি চায় যে আসলে জুলাই সনদ সব ভুয়া, কোনো সংবিধান পরিবর্তনের উপর কিছু করবে না, ঘুরিয়ে পেঁচিয়ে ধামাচাপা দিয়ে একটা পরিস্থিতি তৈরি করবে? এইসব কাটা লাইনের পথে হাঁটলে বিএনপি ক্ষমতায় টিকতে পারবে না। তো দর্শক, বিএনপি ভুল পথে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি, এবং শুরুতে অতি পাকনামির ফলে একটা জটিলতা তৈরি করেছে শপথ নিয়ে। এটা পুরো প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করবে। হাসিনা সংবিধান অনুযায়ী পালায়নি, সংবিধান অনুযায়ী ইউনূস সরকার গঠিত হয়নি, সংবিধান অনুযায়ী এই নির্বাচন হয়নি, সংবিধান অনুযায়ী এই শপথ অনুষ্ঠান হয়নি, কিছুই এই সংবিধান অনুযায়ী হয়নি। এই সংবিধান অনুযায়ী হাসিনা এখনো প্রধানমন্ত্রী, এই সংবিধান অনুযায়ী নির্বাচন 2029 সালে। কোন একটা সরকারের বিরুদ্ধে গণঅভ্যুত্থান ঘটাবেন, এটা কোন সংবিধানে আছে? এটা অবৈধ। পুরো জুলাই ছিল অবৈধ এই সংবিধান অনুযায়ী। অতএব সেই সংবিধানে দোহাই বিএনপি দিচ্ছে, যেটা হাস্যকর, এটা বড় ভুল। এর মাসুল বিএনপিকে ডেফিনেটলি দিতে হবে টুডে টুমরো। সরকারের গুরুত্বপূর্ণ দুইজন উপদেষ্টা 16 ফেব্রুয়ারি দেশ ত্যাগ করতে পারেন বলে তাদের ঘনিষ্ঠ মহলের বরাতে জানা গেছে। তাদের একজন আজ দুপুর 12:50-এ চায়না ইস্টার্নের ফ্লাইটে এবং আরেকজনের সন্ধ্যা 6:45-এর এমিরেটস ফ্লাইটে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে। তিনি সতর্ক করে বললেন, যথাযথ অডিট ক্লিয়ারেন্স এবং নিরাপত্তা ছাড়পত্র ছাড়া এই ব্যক্তিদের দেশ ত্যাগ করতে দেওয়া উচিত হবে না। নির্বাচনে বিএনপির ল্যান্ডস্লাইড জয়ের পর কথা ওঠে এবার দেশ থেকে সরে পড়ার চেষ্টায় আছেন বেশ কয়েকজন উপদেষ্টা। প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়জ আহমেদ তৈয়ব দেশ ছেড়েছেন। এমন খবরে তৈরি হয় আরও হইচই। প্রথম আলো নিশ্চিত হতে ফোন দেয় জনাব তৈয়বকে, কিন্তু প্রতিমন্ত্রী মর্যাদা পেয়ে আসা তৈয়ব সাহেব প্রথম আলোর ফোন কেটে দেন। যদিও পরে খুদে বার্তায় পরিষ্কার করেন, 9 ও 10 তারিখ অফিস থেকে বিদায় নিয়েছি, ফরমালি মন্ত্রণালয় থেকে বিদায় দেওয়া হয়েছে। কিন্তু ঘটনা আরেকটু অন্যদিকে মোড় নেয় যখন তিনি প্রথম আলোকেও বলেন না যে তিনি দেশ ছেড়েছেন। প্রশ্ন উঠেছে, দেশ ছাড়া নিয়ে এত রহস্য কেন করছেন ফয়জ আহমেদ তৈয়ব? তার বিরুদ্ধে এর মধ্যে বেশ কয়েকবার অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় উঠেছে তার বিরুদ্ধে ওঠা এসব অভিযোগ নিয়ে। বারবার তিনি যুক্তি খণ্ডন করেছেন, বুঝিয়েছেন যে তিনি নির্দোষ। কিন্তু বিএনপি শপথ নেওয়ার আগে তার এই দেশ ত্যাগ মানুষের মধ্যে প্রশ্নের জন্ম দিয়েছে স্বাভাবিকভাবেই। তৈয়ব পরে জানিয়েছেন, ভালোবাসা দিবসে তার পরিবারের কাছে থাকতেই তার এই দ্রুতগমন। কিন্তু রসিক বিশ্লেষকরা প্রশ্ন তুলছেন, যেই লোক দেশের জন্য পরিবার পরিজন ছেড়ে এতগুলো দিন অকাতরে বিলিয়ে দিলেন, এত কিছু উৎসর্গ করলেন, আর কয়েকটা দিন অপেক্ষা করে নতুন সরকারের শপথ গ্রহণটা তিনি নিজ চোখে দেখলেন না, তাও কেবল ভালোবাসা দিবসের অজুহাতে। যদিও ফয়জ আহমেদ তৈয়ব তার ফেসবুকে নিজের সব যুক্তি তুলে ধরেছেন। এই পরিস্থিতির মধ্যে জুলকারনাইন সাহেব সতর্ক করলেন, দেশ থেকে পালাতে চাইছেন উপদেষ্টারা। প্রশ্ন উঠেছে, কোন কোন উপদেষ্টা দেশ ছাড়তে চাইছেন? এই আলোচনা এগোতে গেলে আমাদেরকে কিছুদিন পেছনের দিকে যেতে হবে। অন্তর্বর্তী সরকারের মেয়াদের শেষ দিকে এসে উপদেষ্টা এবং ঘনিষ্ঠজনদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির নানা অভিযোগ তখন ডালপালা মিলতে শুরু করেছে। বিশেষ করে নির্বাচনের আগে যখন স্পষ্ট হয়ে আসছিল যে ক্ষমতার পালাবদল আসন্ন, তখন থেকেই সেফ এক্সিট বা নিরাপদে সরে পড়ার এক ধরনের তোড়জোড় লক্ষ্য করা যাচ্ছিল বলে অনেকেই মনে করছেন।
উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির এই অভিযোগ কিন্তু হুট করে ওঠেনি। গত বছরের আগস্টেই সাবেক সচিব ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একান্ত সচিব ABM আব্দুস সাত্তার একটি বিস্ফোরক অভিযোগ করেছিলেন। তিনি দাবি করেছিলেন অন্তর্বর্তী সরকারের অন্তত 8 জন উপদেষ্টা সীমাহীন দুর্নীতির অকাট্য প্রমাণ তার হাতে রয়েছে। তখন বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক তোলপাড় শুরু হলেও সরকারের পক্ষ থেকে খুব একটা গা করা হয়নি। কিন্তু এখন যখন ক্ষমতার পালাবদল হয়ে গেছে, তখন সেই 8 উপদেষ্টার তালিকা জনসম্মুখে প্রকাশের দাবি জোরালো হচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন আব্দুস সাত্তারের সেই অভিযোগের তালিকায় যাদের নাম আছে তাদের মধ্যেই হয়তো এখন দেশ ছাড়ার তোড়জোড় সবচেয়ে বেশি। অভিযোগের এই তীর কেবল সিনিয়র উপদেষ্টাদের দিকেই নয়, সরকারের ভেতরে থাকা প্রভাবশালী তরুণ মুখগুলোর দিকেও সমানভাবে ধাবিত হয়েছে। গত ডিসেম্বরে যুব অধিকার পরিষদের সভাপতি মঞ্জুর মোর্শেদ মামুন এক চাঞ্চল্যকর অভিযোগ তোলে। তিনি দাবি করেন উপদেষ্টা মাহফুজ আলমের PS ও APS দীর্ঘদিন ধরে ক্ষমতার অপব্যবহার করে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পদের মালিক হয়েছেন। একজন প্রভাবশালী উপদেষ্টার অতি ঘনিষ্ঠ এই কর্মকর্তাদের বিরুদ্ধে ওঠা এমন অভিযোগ সরকারকে বেশ অস্বস্তিতে ফেলেছিল। যদিও সেগুলো ছিল অভিযোগ পর্যায়ে, কিন্তু এখন সেগুলোর যাচাই চান দেশের মানুষ। ইউনূস সরকারের আমলনামা ঘাটলে দেখা যায় গত 1.5 বছরে বিভিন্ন মন্ত্রণালয়, বিশেষ করে স্থানীয় সরকার, ক্রীড়া এবং তথ্য প্রযুক্তি খাতে বেশ কিছু অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ চাউর হয়েছে। BBC বাংলার মতে সংবাদ মাধ্যমগুলো বিভিন্ন সময়ে উপদেষ্টার বিরুদ্ধে ওঠা নানা অভিযোগ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। অভিযোগ রয়েছে সংস্কারের নামে অনেক ক্ষেত্রেই দীর্ঘসূত্রিতা তৈরি করে টেন্ডার প্রক্রিয়া ও নিয়োগে অস্বচ্ছতা বজায় রাখা হয়েছে। উপদেষ্টাদের কেউ কেউ নিজেদের স্বচ্ছ দাবি করলেও তাদের সংশ্লিষ্ট কার্যাবলীর হিসাব জনসম্মুখে প্রকাশে গড়িমসি করছেন বলে অভিযোগ রয়েছে। দেশ থেকে তড়িঘড়ি করে চলে যাওয়ার পেছনের মূল কারণ হিসেবে অডিট আতঙ্ক ও আইনি জটিলতার শঙ্কাকে সামনে আনছেন বিশ্লেষকরা। ফয়েজ আহমেদ তৈয়বের কথাই ধরা যাক, তিনি যুক্তি দেখাচ্ছেন ভালোবাসা দিবসের, কিন্তু বাস্তবতা হলো নতুন সরকারের দায়িত্ব নেওয়ার পর প্রতিটি মন্ত্রণালয়ের চুলচেরা অডিট বা নিরীক্ষা হওয়ার কথা। সেখানে যদি বড় কোনো আর্থিক গরমিল ধরা পড়ে, তবে স্বাভাবিকভাবে সংশ্লিষ্টদের জবাবদিহিতার মুখোমুখি হতে হবে। ফয়েজ তৈয়বের বিরুদ্ধে ICT খাতে কেনাকাটা ও প্রকল্প বাস্তবায়নে অস্বচ্ছতার অভিযোগ বেশ পুরনো। বিশ্লেষকরা ধারণা করছেন বিএনপি সরকার গঠনের পর তার বিরুদ্ধে তদন্ত শুরু হলে হয়তো আইনি জটিলতায় পড়তে পারেন, এমন আশঙ্কা থেকে শপথ গ্রহণের আগেই এই প্রস্থান। গুরুতর অভিযোগ উঠেছে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ এবং তার ঘনিষ্ঠজনদের বিরুদ্ধেও। তার দপ্তরের সাবেক APS মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকা অনিয়মের অভিযোগ ওঠে গত বছরের মাঝামাঝি সময়ে। মোয়াজ্জেমের বিরুদ্ধে টেন্ডার নিয়ন্ত্রণ, বদলি বাণিজ্য এবং প্রভাব খাটিয়ে বিপুল সম্পদ অর্জনের প্রাথমিক প্রমাণ পাওয়ার কথা জানিয়েছিল দুদক। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে দুদক মোয়াজ্জেমের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করে। আসিফ মাহমুদের পরিবারের ঘনিষ্ঠদের বিভিন্ন প্রকল্পে যুক্ত থাকা নিয়ে স্বার্থের সংঘাত বা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের প্রশ্ন উঠেছিল জোরালোভাবে। ক্রিকেট বোর্ড নিয়েও কম খোলা হয়নি জল। অভিযোগ আছে গঠনতন্ত্র সংস্কারের দোহাই দিয়ে দীর্ঘ সময় ক্ষেপণ করা হয়েছে এবং আসিফ মাহমুদ তার পছন্দের লোকজন নিয়োগ দিয়ে বোর্ডের নিয়ন্ত্রণ বজায় রাখার চেষ্টা করেছিলেন। স্বজনপ্রীতি ও দলীয়করণের যে অভিযোগ বিগত সরকারের বিরুদ্ধে ছিল, ঠিক একই ধরনের অভিযোগের তীর ছুটছে এই অন্তর্বর্তী সরকারের কতিপয় উপদেষ্টার দিকেও। এখন যখন ক্ষমতার হাত বদল হয়েছে, তখন এই উপদেষ্টারা হয়তো আঁচ করতে পারছেন তাদের গত 1.5 বছরের প্রতিটি কাজের চুলচেরা বিশ্লেষণ হবে। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য করেছেন, দেশের স্বার্থের পরিপন্থী কাজ করলে তার দায় এড়ানো কঠিন। শেখ হাসিনা দেশ ছাড়ার সময় অন্তত প্রোটোকল পেয়েছিলেন, হেলিকপ্টার পেয়েছিলেন, কিন্তু বর্তমান উপদেষ্টাদের কেউ যদি বেইমানি করেন তারা সেই সুযোগটাও পাবেন না, এমন কথাও আলোচনায় আসছে। তাদের হয়তো সাধারণ যাত্রীর বেশে অনেকটা গোপনেই দেশ ত্যাগ করতে হচ্ছে। পর্যবেক্ষকরা বলছেন, যারা ভেবেছিলেন তারা আইনের বা জবাবদিহিতার ঊর্ধ্বে, তাদের ধারণা ভুল প্রমাণিত হচ্ছে। নতুন সরকারের এখন অন্যতম দায়িত্ব হবে অবিলম্বে বিমানবন্দর ও স্থলবন্দরগুলোতে নজরদারি জোরদার করা। জুলকারনাইন শাহের মতে, সাংবাদিকরা যখন সুনির্দিষ্ট ফ্লাইট নম্বর ও সময় ধরে তথ্য দিচ্ছেন, তখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা। ABM আব্দুস সাত্তারের হাতে থাকা সেই 8 উপদেষ্টার দুর্নীতির নথিপত্র এবং মাহফুজ আলমের APS PSদের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা এখন প্রকাশ্যে আসা সময়ের দাবি। যথাযথ অডিট ক্লিয়ারেন্স ও নিরাপত্তার ছাড়পত্র ছাড়া কোনো সাবেক উপদেষ্টা বা তাদের বিরুদ্ধে অভিযোগ থাকা সহকারীদের দেশ ত্যাগ করতে দেয়া উচিত হবে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন নাগরিকরা। তারা যদি নির্দোষ হন, তবে দেশে থেকে তাদের নিজেকে নির্দোষ প্রমাণ করাটাই সমীচীন।
পদত্যাগের পর সাবেক হয়ে যাওয়া উপদেষ্টাদের উচিত হবে পলায়নপরতা পরিহার করে সাহসের সাথে পরিস্থিতি মোকাবেলা করা। তারা যদি সত্যি সততার সাথে দায়িত্ব পালন করে থাকেন তবে ভয়ের কিছু থাকার কথা নয়। পুরো দেশ থাকবে তাদের পাশে, কিন্তু তাদের যদি এই তড়িঘড়ি প্রস্থান বেছে নিতে হয় তাহলে জনমনে সন্দেহের দানা বাঁধবেই। নতুন সরকার যেন বিগত 1.5 বছরের প্রতিটি অভিযোগের সুষ্ঠু তদন্ত করে একটি শ্বেতপত্র প্রকাশ করে, এটাই বড় চাওয়া জনগণের। দর্শক, এই ভিডিওতে আপনাদের সাথে সম্প্রতি সময়ে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হলো। এই সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন, আর ভিডিওতে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। এখনকার জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।